কবির কণ্ঠে কবিতা পাঠ পর্ব ১৫৮। প্রতিভা প্রকাশ ফেসবুক গ্রুপের নিয়মিত আয়োজন কবির কণ্ঠে কবিতা পাঠ। সেই অনুষ্ঠানে আজকে আমি আছি সাফিয়া খন্দকার রেখা আপনাদের সাথে। ধন্যবাদ প্রতিভা প্রকাশ এবং ধন্যবাদ ময়ন মুরসালিনকে আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামের সঙ্গে যুক্ত করার জন্য এবং আমন্ত্রণ জানানোর জন্য। তো আশা করি কিছুটা সময় আমরা একটি দুঃসময়ের মধ্যে থেকে যাচ্ছি। সবাই কারোরই মন, আমাদের শরীর সবকিছু মিলে একটা আতঙ্কিত আমরা। সেই আতঙ্কিত সময়ের মধ্যে সবাইকে কিছুটা সময়ের জন্য ভালো রাখার জন্য এই যে প্রতিভা প্রকাশের যে এই যে নিয়মিত আয়োজন, এটি অবশ্যই একটি প্রশংসার দাবি রাখে। এবং আমি নিয়মিত শুনি যারা কবিতা পড়েন এখানে, অনেক নতুন নতুন কবিদের কবিতা শুনছি এবং এখান থেকে বেশ কিছু শিক্ষণীয় ব্যাপারও রয়েছে, যে বেশ ভালো লাগার একটি বিষয় প্রতিভা প্রকাশের এই যে নিয়মিত আয়োজন এটি। তো আমি গত বছর যখন শুরু হয় এই আয়োজনটি, একটি মজার ব্যাপার হলো 2020-তে এই 2020-র তে যখন প্রতিভা প্রকাশ শুরু করে কবি কণ্ঠে কবিতা পাঠের আয়োজন, তো গত বছর ঠিক আজকের দিনেও আমি লাইভে ছিলাম। এটি আমি যখন আজকে সকালবেলা এটি আমার নোটিফিকেশন আসলো যে গত বছর আজকের দিনেও আমি লাইভে ছিলাম। তো এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো যে গত বছর ঠিক যেই দিনটায় আমি লাইভে ছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এই অসুস্থ পৃথিবীতে এখনো। ঠিক ১ বছর পরে আমি আবার আজকের দিনেই আমি প্রতিভা প্রকাশের লাইভে আছি। তো এটি অবশ্যই একটি ভালো আমার জন্য। তো যারা যুক্ত আছেন, যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন, তাদেরকে বলব যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইভটি শেয়ার করতে পারেন এবং অন্যদেরকে যারা যুক্ত নেই তাদেরকে দেখার বা শোনার সুযোগ করে দিতে পারেন। তো আছি আমি কিছুক্ষণ আজকের লাইভে। আমার নিজের পছন্দ, যেহেতু আমি একটু আবৃত্তি শিল্পের সঙ্গে জড়িত, তো আমি মূলত আমার নিজের কবিতা কখনো লাইভে একটু কম পড়ি। আমার নিজের কবিতা অল্প পড়বো, ১টা-২টো বা ২-৩টা পড়বো, কিন্তু অন্যান্য কবিদের কবিতা আমি বেশি পড়বো। হ্যাঁ? তো আপনারা আশা করছি সাথে থাকবেন যে সময়টুকু আমরা কবিতার সঙ্গে থাকবো। তো লালন, একটু শেয়ার করে দিও তো একটু আমার আইডিগুলোতে। তো আমি শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। তো আমি কমেন্টস দেখছি। মিনহাজুল হক খাদিম, উনি আছেন সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভেচ্ছা, সাথে থাকুন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। মোস্তফা আনসারি, সাথে থাকুন। আশা করি কিছুটা সময় আমরা একসঙ্গে কাটাবো করতে। তো আমি শুরু করছি আমার খুব প্রিয় একজন কবি, কবি রহিম শাহ। হ্যাঁ, উনি যেমন ছোটদের জন্য লিখেন, বড়দের জন্য লিখেন। উনি আমার অত্যন্ত প্রিয় একজন লেখক এবং অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার একটি লেখা দিয়ে আমি আজকের লাইভ শুরু করতে চাচ্ছি। কবিতার শিরোনাম হলো রূপকথা, কবি রহিম শাহ। এইখানে এক মাঠ ছিল, আর মাঠের পাশে গাছ ছিল। তারই পাশে বিলের জলে নানান রকম মাছ ছিল। সকাল হলেই রোদের ডানা ছড়িয়ে দিয়ে করত কি ইচ্ছে মতো নাচত, আহা যেন আলোর নর্তকী। ফড়িং এবং ঘাস ফড়িংয়ের বাচ্চা এবং কাচ্চারা চাইতো না তো রোদের ডানা হোক কখনো কাচ্ছাড়া। রোদের সঙ্গে তাদের ছিল নিত্যদিনের মিতালি, উঠত বেজে আকাশ মাটির ঐকতানের গীতালি। দুপুর হলেই রোদের ডানা মাঠে যেত গড়িয়ে, তপ্ত হাওয়া এদিক সেদিক পড়ত কেবল ছড়িয়ে।
গাছের ডালে পাতের ছায়ায় থেমে যেত পাখির গান, নিথর দুপুর চুপটি করে রোদের আলোয় করত স্নান। নিকেল করা বিকেলে যখন নামতো মাঠে প্রান্তরে, ঘরে ঘরে দুষ্টরা সব থাকতো কি আর শান্তরে। জুটতো পাড়ার ছেলে মেয়ে মিলেমিশে সকলে, হুলস্থুল কাণ্ড করে মাঠটা নিত দখলে। স্বাধীন ওরা লক্ষ্মী ছাড়া বাধা বাঁধন মানত না, মাঠও ছিল ভীষণ সুখী, সে কথা কেউ জানত না। শান্ত কিছু ছেলে মেয়ে এদিক ওদিক ঘুরত রে, নীল আকাশে ছড়িয়ে ডানা পাখিগুলো উড়ত রে। তেপান্তরের ওপার থেকে সাঁঝের ডানায় গড়িয়ে আসতো নেমে মাঠের বুকে কাককালো রং ছড়িয়ে। সূর্য দিত পশ্চিমে ডুব, নামতো আঁধার ঝুপ করে, ফিরতে ঘরে ছেলে মেয়ে থাকতো পাখি চুপ করে। মাঠের বুকে রাস্তাটিও একলা শুয়ে থাকতো যে, মাঝে মাঝে ভূতের ছানা পরীর ছবি আঁকতো যে। এইখানে এক মাঠ ছিল, আর পুকুর ছিল তার পাশে, ঝোপ ও ঝাড়ের সবুজ দেয়াল উঠেছিল চারপাশে। সেসব ঝোপে টুনটুনিয়ার মৌটুসিদের নিড় ছিল, ঝোপের নিচে নানান রকম সাপখোপদের ভিড় ছিল। এ কান ও কান হলো হঠাৎ, মাঠটা নাকি থাকবে না, ডোবাটাকে করবে ভার, ঝোপঝাড়ও আর রাখবে না। হঠাৎ এলো দস্যুদানব, গাছপালা সব কাঁপিয়ে মাঠ এবং পুকুর পাড়ে ঘুরে বেড়ায় দাপিয়ে। গাইতে শাবল কালের করাত চালায় তারা, ঘর ঘর। গাছপালা সব লোক পক্ষ পাখি কাঁপছে ভয়ে থর থর। রাতারাতি পুকুর ভরাট, ঘাট নেই আর মাঠও নেই, গাছপালা নেই, ঝোপঝাড় নেই, পাখপাখালির হাটও নেই। মাঠে ঘাটে দৈত্যগুলো গাইতে শাবলে শান দিয়ে রাতারাতি শহরটাকে করলো হাজির টান দিয়ে। কংক্রিট আর ইট পাথরে ছেয়ে গেল গ্রামটিও, ভুলে গেল মাটির কথা, ভুলল গ্রামের নামটিও। ভুলল নদী পুষ্প পাখি, ভুলল সবাই নীল আকাশ, ভুলে গেল পায়ের নিচে সবুজ ছিল দুর্বাঘাস। ভুলল নদী পুষ্প পাখি, ভুলল সবাই নীল আকাশ, ভুলে গেল পায়ের নিচে সবুজ ছিল দুর্বাঘাস। অসাধারণ একটি কবিতা। রহিম শাহের অধিকাংশ লেখাই আমার পছন্দ, এবং ওনার বেশ কিছু কবিতা আমি রেকর্ডও করেছি, আবৃত্তি করেছি। তো অত্যন্ত সমসাময়িক এবং খুব ভালো লাগার বিষয়বস্তু ওনার লেখার ভেতরে থাকে। যেমন আসলে তো এখন সেই মাঠঘাটও নেই, সেই ঝোপঝাড়ও নেই, সবকিছু নির্মূল করে ডোবাডালা ভরাট করে সব গ্রামটাও শহর হয়ে যাচ্ছে, যে কারণে কবি লেখক আক্ষেপ করে এই লেখাটি লিখেছেন। অত্যন্ত পছন্দের একটি লেখা এটি, কবি রহিম শাহের লেখা। তো আপনারা যারা যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন তাদের সবার জন্য আমার শুভকামনা, এবং প্রতিভা প্রকাশের যে এই যে নিয়মিত আয়োজন, এটির সঙ্গে আমি যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আপনারা সাথে থাকুন, আমরা বেশ কিছুটা সময় কবিতার সঙ্গে সময় কাটাবো। আমি আজকে আমার কবিতাগুলো সাজিয়েছি আমার পছন্দের কিছু কবিদের কবিতা দিয়ে। হ্যাঁ, আমার নিজের হয়তো দুই একটি কবিতা পড়ব, কিন্তু আমার পছন্দের যে সকল কবিতা রয়েছে তাদেরকে আমি প্রাধান্য দিয়েছি আজকের আমার এই লাইভে। তো এবার আমি একটি প্রেমের কবিতা পড়ব। প্রথম যে কবিতাটি পড়লাম কবি রহিম শাহর, এটি একটি মৌলিক কবিতা। এবার আমি একটি প্রেমের কবিতা পড়ব। এই কবিতাটি লিখেছেন কবি রুদ্র গোস্বামী। কবি রুদ্র গোস্বামী আমার অত্যন্ত পছন্দের একজন কবি। তার কবিতা আমি
বেশ কিছু রেকর্ডও করেছি বিভিন্ন সময় এবং পড়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই কবিতাটি। আমরা আমি পড়ছি এখন রুদ্র গোস্বামীর কবিতা ঘর। ঘর রুদ্র গোস্বামী। মেয়েটা পাখি হতে চাইল, আমি বুকের বাঁদিকে আকাশ পেতে দিলাম। ২-৪ দিন ইচ্ছে মতো ওড়াউড়ি করে বলল তার একটা গাছ চাই। মাটিতে পা পুঁতে ঠায় দাঁড়িয়ে রইলাম। এডাল সেডাল ঘুরে ঘুরে সে আমাকে শোনালো অরণ্য বিষাদ। তারপর টানতে টানতে একটা পাহাড়ি ঝর্ণার কাছে নিয়ে বলল তারও এমন একটা পাহাড় ছিল, সেও কখনো পাহাড়ের জন্য নদী হতো। আমি ঝর্ণার দিকে তাকিয়ে মেয়েটিকে বললাম নদী আর নারীর বয়ে যাওয়ায় কোনো পাপ থাকে না। সে কিছু ফুটে থাকা ফুলের দিকে দেখিয়ে জানতে চাইল কি নাম? বললাম গোলাপ। দুটি তরুণ তরুণীকে দেখিয়ে বলল কি নাম? বললাম প্রেম। তারপর একটা ছাউনির দিকে দেখিয়ে জিজ্ঞেস করলো কি নাম? বললাম ঘর। এবার সে আমাকে বলল তুমি সকাল হতে জানো? তুমি সকাল হতে জানো? আমি বুকের বাঁ দিকে তাকে সূর্য দেখালাম। অত্যন্ত পছন্দের একটি প্রিয় কবিতা আমার, ঘর, রুদ্র গোস্বামী। যারা যুক্ত আছেন তাদের যদি মন্তব্য পাই তাহলে আমার ভালো লাগবে। আসলে কেমন হচ্ছে বা কি, আশা করি আপনাদের কে আপনাদের মন্তব্য আমাকে প্রাণিত করবে। আর যদি এরকম হয় যে আপনাদের কোনো পছন্দের কবিতা থাকে যে আপনারা এই কবিতাটি শুনতে চান, তাহলে আপনারা অনুরোধ করতে পারেন যে আমি চেষ্টা করব যদি আমার জানা থাকে সেই কবিতা পড়তে। তো যারা দেখছেন সাথে আছেন তাদের সবাইকে অনেক ভালোবাসা, সাথে থাকুন। এবারে আমি একটি পড়তে চাই একটি নবারুণ ভট্টাচার্যের কবিতা। নবারুণ ভট্টাচার্য আমার অত্যন্ত পছন্দের একজন কবি। এবার একটি নবারুণ ভট্টাচার্যের কবিতা পড়ব। কবিতার শিরোনাম আমাকে দেখা যাক বা না যাক, নবারুণ ভট্টাচার্য। কে আমার হৃৎপিণ্ডের উপরে মাথা রেখে ঘুমায়? কে আমাকে দুধ ও ভাতের গন্ধ দিয়ে আড়াল করে? কে আমার মাটি যেখানে আমি বৃষ্টির মতো শুষে যাই? আমি যখন দূষিত আকাশে হাঁপিয়ে হাঁপিয়ে উড়ি, আমার পালকে ছাই জমে জমে ধূসর হয়ে যায়। তখন আমার সামনে সবুজ গাছ হয়ে ওঠে কে? কে আমাকে চোখের পাতা বন্ধ করে আড়াল করে? কে আমাকে আগুন দিয়ে মশালের মতো জ্বালায়? কে আমার পৃথিবী যার ভেতরে আমি লাভার মতো ফুটতে থাকি? আমি যখন পথ থেকে গলিতে তারা খেতে খেতে দৌড়াই, আমার পায়ের তলায় হাইওয়ে আলপথ সব ফুরিয়ে যায়, তখন আমার সামনে আশ্রয় হয়ে ওঠে কে? কে? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে আমার উপরে অনেক অত্যাচার করতে হবে। এত অত্যাচার করার ক্ষমতা দুর্ভাগ্যবশত কোন শোষক, নিপীড়ক বা রাষ্ট্র মেশিন এখনো জানে না।
যখন জানবে তখন আমার প্রশ্নের সংখ্যাও অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আমি প্রশ্নগুলোকে ছুটতে ছুটতে এগোতেই থাকবো, এগোতেই থাকবো। আমাকে দেখা যাক বা না যাক, প্রশ্নগুলো ফেটে অনেক সপ্তর্ষি মণ্ডল আকাশে দেখা যাবে। কি আমার হৃৎপিণ্ডের উপরে মাথা রেখে ঘুমায়? কি আমাকে দুধ ও ভাতের গন্ধ দিয়ে আড়াল করে? কে? কে? পড়ছিলাম আমাকে দেখা যাক বা না যাক, কবি নবারুণ ভট্টাচার্যের কবিতা। আশা করি আপনারা যুক্ত আছেন সাথে। আপনাদের যদি কোনো অনুরোধের কবিতা থাকে আমাকে বলতে পারেন। শব্দ বাড়ানো যায়। আচ্ছা, আমি তো জোরেই বলছি। আচ্ছা, শব্দ বাড়ানো যায়। হেডফোন দিয়ে করবো নাকি? সাউন্ড নাকি কম? আচ্ছা, সাউন্ড আর কি আচ্ছা, কেউ কেউ বলছে সাউন্ড ঠিক আছে। শব্দ নাকি কম আসছে। আচ্ছা, এবারে আমি একটি আঞ্চলিক কবিতা পড়তে চাই। এটি আমার পছন্দের একজন কবি আছেন, উনি নাম কবি যশোরের কবি, উনি যশোর ওনার বাড়ি, উনি কবি ফখরে আলম। তো উনি বেশ আঞ্চলিক কবিতার জন্য খুব বিখ্যাত, এবং ওনার নিজের কবিতা উনি নিজে যেভাবে পাঠ করতেন অতটা ভালো আমরা যারা পড়ি অতটা ওনার মতো পারি না। উনি নিজে ওনার কবিতাকে আঞ্চলিক কবিতাগুলিকে মঞ্চে যখন করতেন অন্য একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেই কবি ফখরে আলমের কবিতা, যশোরের আঞ্চলিক ভাষায় লেখা। কবিতার শিরোনাম ছুঁচো। আমি এবার চেষ্টা করছি কবি ফখরে আলমের এই কবিতাটি পড়ার জন্য। এটি যশোরের আঞ্চলিক ভাষা। এবার একটা ছুঁচোর গল্প বলি। বুড়ো পাকা ছুঁচো, গায়ে গন্ধ, সরকারি গুদমে খায়, সরকারি গুদমে ঘুমায়, আর নাতির বেলায় বাংলাদেশের নকশা ধইরে টানাটানি করে। পেট মোটা ছুঁচো কুটুস কুটুস কইরে নকশা খাইয়ে ফেলে। যে নকশাটা বুকের রক্ত দিয়ে ৩০ লক্ষ মানুষে বানাইছে। আহারে সুসো, তেলতেলে শরীর, তার মতো পানি খাইয়ে নক্তনাঙা হয়েছে। কত কি খায় সুসো, ডাক্তার, কবি, ছাত্র, মাস্টার, শ্রমিক, টুকাই। সিন্ধুকে একটা দলিল ছিল, তাইও খাইয়ে ফেলেছে। খালি খায়, খালি খায়, খাইয়ে খাইয়ে একেবারে সুসো হয়েছে। এই সুসোর ভয়েতে নেডিস সুসোরা গর্তের মধ্যে পালায়, কিন্তু ২-৩টে সিনাল সুসো পাছায় পাছায় ঘোরে আমাদের টেলিভিশনের বাক্সির মধ্যে। দেখি ন্যাস কাটা সুসো খালি ক্যাসম্যাস করে, ক্যাসম্যাস করে। সুসোর জ্বালায় দেশের মুখের ঘুম নেই। বড় মিয়া কলে মাইজে মিয়ারে, মাইজে মিয়া কলো ন মিয়ারে, ন মিয়া কলো সাইজা মিয়ারে। সবাই মিলে একটা ইন্দুর মারা কল বানাইল। সেই কল পাইতে রাখলো সুসুর ঘরে। হাতে দেখছে ইন্দুর মারা কলে সুসু ধরা পড়ে। কিলগু তো খায়, পরেই আর মরে, পরেই আর মরে। পড়ছিলাম কবি ফখরে আলমের কবিতা, যশোরের আঞ্চলিক ভাষায় লেখা ছুঁচো।
আচ্ছা, কেউ বলছেন যে লো শোনা যাচ্ছে। এবার একটু যদি কেউ জানান আমাকে যে আম ঠিক শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, এখানে আমি মন্তব্য দিতে পারছি না কেন? এখানে ২-৩ টা দেখছি আর দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, আমাদের সাথে আছে কবি সরোয়ার জাহান। উনি অত্যন্ত ভালো লেখেন। লিখেছেন শুভকামনা দিদি, ভালো হচ্ছে আবৃত্তি। অনেক ধন্যবাদ কবি সরোয়ার জাহান। কবি সরোয়ার জাহান অত্যন্ত ভালো লিখেন। আমি ওনার বেশ কিছু কবিতা আবৃত্তি করেছি। বিভিন্ন অ্যালবাম ভিত্তিক কাজে এবং ইউটিউব চ্যানেলের জন্য। আমাদের সাথে যুক্ত আছেন কবি সালমা খানম, আছেন যতন দেবনাথ, নীরব সাগর। আচ্ছা, আশ্বস্ত হলাম। নীরব সাগর বলছেন ঠিক শোনা যাচ্ছে। অনেক ধন্যবাদ। সাথে আছেন মুস্তাফা আনসারী, অভিনন্দন এবং সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকেও, আপনি সাথে যুক্ত আছেন। মঈন বলছে সাউন্ড ঠিক আছে। ধন্যবাদ মঈন। ২-৩ জন লিখছিল যে ভালো শুনতে পাচ্ছে। ওই জন্য আমি কনফিউজড ছিলাম যে কিরকম। আচ্ছা, তাহলে কবিতায় ফিরে যাই। আমাদের এবার আমি যে কবিতাটি পড়ব, এটিও আমার অত্যন্ত পছন্দের কবি, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা কবিতা, লাশগুলো আবার দাঁড়াক। এটি ওনার একটি বিখ্যাত কবিতা। কবি মোহাম্মদ শহীদুল্লাহ, লাশগুলো আবার দাঁড়াক। বৃষ্টি হলে মাটি কাঁপে, লাশগুলো আবার দাঁড়াতে চায়। বৃষ্টি হলে মাটি কাঁপে, লাশগুলো আবার দাঁড়াতে চায়। হাত বাঁধা, চক্ষু বাঁধা, বেয়নেটে ছিন্ন ভিন্ন দেহ, লাশগুলো আবার দাঁড়াতে চায়। আপন খুলির দিকে চেয়ে থাকে অন্ধকার চোখে, আপন হাড়ের দিকে চেয়ে থাকে বিষণ্ণ সকেট। বৃষ্টি হলে মাটি কাঁপে, বৃষ্টির সুগন্ধ পেয়ে জেগে ওঠে কাঠামো। বৃষ্টি হলে মাটি কাঁপে, বৃষ্টি হলে মাটি কাঁপে, বৃষ্টির সুগন্ধ পেয়ে জেগে ওঠে লাশের কাঠামো। পরিচিত শেয়ালীরা রাত হল্লা করে ফেরে, উপরে শকুন ডাকে, শকুনের এখনো সুদিন। উপরে শকুন ডাকে, শকুনের এখনো সুদিন। মাংসের ঢেউ তুলে নেড়ি কুত্তা বেগুনে ঘুমায়। মাটি কাঁপে, লাশগুলো আবার দাঁড়াতে চায়। মাটি কাঁপে, লাশগুলো আবার দাঁড়াতে চায়। মাটি কাঁপে, মাটি কাঁপে, কবরের মাটি ফুঁড়ে অশনাক্ত লাশে কোরাস সহসা খামচে ধরে চাঁদের চিহ্ন। আমাকে শনাক্ত হে যৌবন, হে যুদ্ধের সন্তান। আমাকে শনাক্ত করো হে যৌবন, যুদ্ধের সন্তান। আমাকে শনাক্ত করো স্বদেশের দগ্ধ কৃষ্ণচূড়া। আমাকে শনাক্ত করো স্বদেশের কৃষ্ণচূড়া। এদেশের গঞ্জে গ্রামে শকুনের এখনো সুদিন। মাটি কাঁপে, মাটি কাঁপে, বৃষ্টি হোক, বৃষ্টি হোক, লাশগুলো আবার দাঁড়াক। বৃষ্টি হলে মাটি কাঁপে, লাশগুলো আবার দাঁড়াতে চায়। বৃষ্টি হলে মাটি কাঁপে, লাশগুলো আবার দাঁড়াতে চায়। বৃষ্টি হলে মাটি, লাশগুলো আবার দাঁড়াতে চায়। অসম্ভব অসাধারণ একটি কবিতা, যেটি আমরা আবৃত্তি শিল্পীদের কাছে অত্যন্ত প্রেরণার একটি কবিতা, যেটি আবৃত্তি করলে একটু অন্যরকম, শরীরের ভিতরে একটি অন্যরকম বিষয় কাজ করে। লাশগুলো আবার দাঁড়াতে চায়, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা। তো যারা যুক্ত আছেন এবং যুক্ত হবেন, তাদের সবার জন্য অনেক ভালোবাসা এবং আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আপনারা যে সাথে যুক্ত আছেন। এবারে
যেহেতু কবি কণ্ঠে কবিতা পাঠ শিরোনামেই রয়েছে, সেহেতু নিজের একটি কবিতা পড়ছি। এই কবিতাটির জন্য অনুরোধ ছিল, এটি আঞ্চলিক আমার বেশ যেখানেই আমি মঞ্চে কিংবা যেখানে আমি কবিতা আবৃত্তির জন্য যাই বা যে কোনো অনুষ্ঠানে এই কবিতাটির জন্য অনুরোধ থাকে। এটি অনেকেরই একটি পছন্দের কবিতা। কবিতা মাঝি। এটি আমার মাঝি নামে একটি অ্যালবাম রয়েছে, সেই অ্যালবামের শিরোনাম কবিতা এটি। কবিতা মাঝি। কবিতা মাছি, এটি আমার নিজের লেখা কবিতা এবং আমার মাছি অ্যালবামের শিরোনাম কবিতা। ভরা ভাদরের জলের আদরে খুব নেশা না গো মাঝি, এক ভাদ্রে যাও ফের আশ্বিনে ফেরার কথা কইয়াও ফেরো না, কন্ডা নিচে ভিড় নৌকা তোমার, অসহ্য ঠাকে জীবন গো মাঝি, অসহ্য ঠাকে। মাঝরাইতে দুয়ারে করানারে ফজলু মাতবরে, শরীরের দিকে ফেলফেলাইয়া কুনজরে চাইয়া থাকে আপন দেওরে। ঘরের ভেতর সাক্ষী জ্বর বইয়া যায়, ছেঁড়া বসনে জৈবন টাকা দেয়, চাউল নাই, নুন নাই, আষাঢ় মাস। চাল চুবাইয়া পানি রহে ঘরে, ডেহি সেটা চাউলে কয়দিন খিদা মেটে, বেড়ার ফাঁকে উকি মারে তোমার জানের দোস্তে, বুকের মধ্যে ধূপ ফুকেরে মাঝি, গভীর রাইতে ধূপ ফুকে, চুলা চলে না 3 দিন, অমাবস্যার রাত্রির কুপি চলে না, কেরোসিন লইয়া শরীরের ঘামের গন্ধ শোকে ওই মাত পরে আর তোমার জানের দোস্তে। জলের মধ্যে চাইয়া দাও তো, শাড়ি পিন্দা আমারে দেখো নাকি উদামে দেখো, আমারে আমি চিনি না গো মাঝি, আমারে আমি চিনি না। চিনি খালি শানকি ভরা সাদা সাদা ভাত, সাদা সাদা ভাত আর কুপির কেরোসিন গো মাঝি, কুপির কেরোসিন, কুপির কেরোসিন। পড়ছিলাম নিজের লেখা কবিতা মাঝি অ্যালবাম থেকে, মাঝি শিরোনামের কবিতা, এবং এই কবিতাটির জন্য অনুরোধ ছিল আমাকে যখন যখন লাইভ হবে, লাইভে থাক, এটি যখন ওয়ালে পোস্ট দেই তখন ইনবক্সে অনেকেই কিছু কবিতার জন্য অনুরোধ করেন। তেমনি আজকে দুটো কবিতার অনুরোধ এসেছে আজকে আমার তো দুটো কবিতার মধ্যে এই মাঝি ছিল, মাঝিটি আমি করলাম। এটি আমার নিজের কবিতা। এবারে আমি চলে যাব কবি মঈন কবিতা পড়ব। এটি মূলত মঈন মুরসালিনের কবিতা আমি ইউটিউব ভিত্তিক আমি পড়েছি। মঈন মুরসালিনের এই যে প্রতিভা প্রকাশের লাইভে পড়ছি সেটা ভাববেন না যারা আছেন, আমি মঈন মুরসালিনের কবিতা মঞ্চেও পড়েছি এবং ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন যে মঈন মুরসালিনের কবিতা আমার রেকর্ড করা হয়েছে। তো আমি একটি মঈন মুরসালিনের ফেসবুক থেকে ওয়াল থেকে নেয়া একটি ছোট কবিতা, যেটি আমি ও যখন পোস্ট করেছে তখন দেখার পরই আমার অনেক ভালো লেগেছিল এই কবিতাটি, আমি এটি আবৃত্তি করছি। মঈন মুরসালিনের লেখা, ওর বই রোদের মেয়ে বৃষ্টি বোঝে না যে বইটি, ওখান থেকে একটি কবিতা। হাতগুলোর এখন রুদ্র যৌবন, হাতগুলোর এখন রুদ্র যৌবন, হাতের আর সাজতে চায় না মোমের ফিতায়, হাতের আর থাকতে চায় না হাতের ভেতর, হাতের আর থাকতে চায় না হাতের ভেতর, হাতগুলোর এখন রুদ্র যৌবন, হাতগুলো এখন স্পর্শের ঘ্রাণ বুঝতে পারে,
হাতগুলো এখন অন্ধকারের ঐশ্বর্য বুঝতে পারে। হাতগুলোর মোহ ভাঙতে হবে। হাতগুলোর এখন অন্ধকারের ঐশ্বর্য বলতে পারে। হাতগুলো এখন স্পর্শের ঘ্রাণ বুঝতে পারে। হাতগুলোর মোহ ভাঙতে হবে। হাত বাড়াও, হাত বাড়াও ওম দেয়া মুরগির ডিমের ভেতর। হাত বাড়াও, হাত বাড়াও এর বুক পকেটে। হাত বাড়াও চোখ সাগরের বৈঠার ভেতর। হাত বাড়াও, হাত বাড়াও সতেজ বৃক্ষের নাভির ভেতর। হাত বাড়াও, হাত বাড়াও চোখ সাগরের বৈঠার ভেতর। হাত বাড়াও সতেজ বৃক্ষের নাভির ভেতর। হাতগুলোর এখন রৌদ্র যৌবন। হাতের আর সাজতে চায় না মোমের ফিতায়। হাতের আর থাকতে চায় না হাতের ভেতর। হাতগুলো এখন স্পর্শের ঘ্রাণ বুঝতে পারে। হাতগুলো এখন স্পর্শের ঘ্রাণ বুঝতে পারে। হাতগুলোর এখন রুদ্র যৌবন। অসাধারণ একটি কবিতা। অনেক ধন্যবাদ মঈন এই চমৎকারটাটির জন্য। আমাদের সাথে যুক্ত আছেন রুমানা পারভীন, লিখেছেন চমৎকার। মুস্তফা আনসারী লিখেছেন মাটি খুব ভালো, আবৃত্তি হৃদয় ছুঁয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ মুস্তফা আনসারী আপনাকে, সাথে যুক্ত আছেন। আমিনা খানম লিখেছেন চমৎকার। যতন দেবনাথ লিখেছেন অন্তরে আঁচড় কাটে আবৃত্তির ঘোর। অনেক সাথে আছেন এই জন্য। যারা যুক্ত রয়েছেন তার এবারে আমি যে কবিতাটি পড়ব সেটি আমরা যিনি আমাদের অনেক প্রিয় লেখক, আমরা তাকে ঔপন্যাসিক হিসাবেই জানি। তার উপন্যাস পড়ে আমরা অভ্যস্ত, কিন্তু তিনি বেশ কিছু কবিতা লিখেছেন। যেটা অনেকেরই হয়তো জানা নেই, অনেকে হয়তো জানেন না যে হুমায়ূন আহমেদ বেশ গান যেমন লিখেছেন আমরা জানি, তেমনি উনি কিছু কবিতা লিখেছেন। যে কবিতা আমরা অনেকেই জানি না যে হুমায়ূন আহমেদ কবিও ছিলেন। আমি হুমায়ূন আহমেদের একটি কবিতা পড়ছি, আপনাদের ভালো লাগবে আশা করি। কবিতার শিরোনাম গৃহত্যাগী জ্যোৎস্না, লিখেছেন হুমায়ূন আহমেদ। আকাশের দিকে তাকাই, গৃহত্যাগী হবার মতো জোছনা কি উঠেছে? বালিকা ফুরানো জোছনা নয়, যে জোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে, ও মা গো কি সুন্দর চাঁদ। নবদম্পতির জোছনাও নয়, যে জোছনা দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবে, দেখো দেখো চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর। কাজলা দিদির সাথে জোছনা নয়, যে জোছনা বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে। কবির জোছনাও নয়, যে জোছনা দেখে কবি বলবেন, কি আশ্চর্য রূপোর থালার মতো চাঁদ, কি আশ্চর্য রূপোর থালার মতো চাঁদ। আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জোছনার জন্য বসে আছি। আমি আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জোছনার জন্য বসে আছি, যে জোছনা দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে, গৃহের সমস্ত দরজা খুলে যাবে, ঘরের ভেতরে ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর। প্রান্তরে হাঁটবো হাঁটবো আর হাঁটবো, পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে, চারিদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে, আয় আয় আয়। গৃহত্যাগী হবার মতো জোছনা কি উঠেছে?
বালিকা ভুলানো জোছনা নয়, যে জোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে, ও মা গো কি সুন্দর চাঁদ, গৃহত্যাগের মতো জোছনা কি উঠেছে। অসাধারণ কবিতা। কবি হুমায়ুন আহমেদ যে কবিও ছিলেন এটা আমরা অনেকে জানি না। হ্যাঁ, অনেকে অনেকে জানি না যে উনি কবিতা লিখতেন। তো যেহেতু আমি আবৃত্তির সঙ্গে যুক্ত আছি, যে কারণে অনেক আবৃত্তি শিল্পীরা ওনার কবিতা আবৃত্তি করেন। ওনার বেশ কিছু আবৃত্তির কবিতা রয়েছে যেগুলা আমরা আবৃত্তি করতে পারি। হ্যাঁ, একটু খুঁজলেই পাওয়া যাবে যে হুমায়ুন আহমেদের কবিতা লিখে সার্চ দিলেও পাওয়া যায় যে হুমায়ুন আহমেদ বেশ বেশ কিছু কবিতা উনি লিখেছেন, যে কবিতাগুলি আমরা আবৃত্তি করতে পারি। আমরা শুধু উপন্যাস, ওনার কবিতাগুলো যদি আমরা আবৃত্তি করি তাহলে এগুলি মূলত অনেকের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, এবার আমি আরেকজন প্রিয় এই সময়ের বেশ সাড়া জাগানো মোটামুটি নতুন প্রজন্মের বেশ ভালো লাগার একজন লেখক আছে, সাদাত হোসেন। সাদাত হোসেনের একটি লেখা পড়ছি, মানুষ বড় অভিমানী প্রাণী, লেখার শিরোনাম। আশা করি ভালো লাগবে আপনাদের। আচ্ছা, এবার সে না বললেও সে বুঝে ফেলবে, প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিক ম্লান গলায় বলতেই ওপারের মানুষটা বলুক, তোমার মন খারাপ। তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক, তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক, তোমার ঘুম হয়নি রাতে, দুঃস্বপ্ন দেখেছ, টেনশন করছো কিছু নিয়ে। সে চায় মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়, চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা। সে চায় মানুষটা বুঝুক কখন হাতের মুঠোয় হাত রাখতে হয়, ফিসফিসিয়ে বলতে হয়, আমি তো আছি, তবে মন খারাপ কেন, আমি তো আছি। সে চায় মাঝরাত্রিরে সে টের পাক পাশের মানুষটা তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে। শেষ রাতে যখন খানিক হিম নামে তখন জোর দিচ্ছে ওর চাদরে। সে চায় তার জন্য মাঝরাত্রিরেও কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক। সে চায় মনে রাখুক তার জন্মদিনের কথা, প্রথম দিনের কথা, স্পর্শ, অনুভূতির কথা। সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক, কেউ কপাল ছুঁয়ে বলুক, দেখি তোমার জ্বর টর নয় তো। অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক, খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে। তবে এই যে এত ভালোবাসি, তাতে আরো কাছে আসা যায় না? আরো আরো কাছে, অনেকটা কাছে। মানুষ বড় অভিমানী প্রাণী। তারা দুজনেই কেবল ভাবে এসব ওই মানুষটা করুক, ওই অন্য মানুষটা। কিন্তু শেষমেশ করা হয় না কারোই। তাই কাছে আসার রঙিন দিনেরা
ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয়। মানুষ বড্ড অভিমানী প্রাণী। অভিমানী সে ক্রমশই দূরে চলে যায়, বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ। বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ। খুব সুন্দর একটি প্রেমের কবিতা। ভালো লাগলো যারা যুক্ত রয়েছেন সাথে যুক্ত হবেন। প্রতিভা প্রকাশ কে ধন্যবাদ এই সুন্দর আয়োজনের জন্য। হিপনোটাইজ করা বৃত্তি লিখেছেন যতন দেবনাথ, অত্যন্ত ধন্যবাদ। আরিফ হাসান লিখেছেন ভালো লাগছে, ধন্যবাদ। রুনা তাসনিম লিখেছেন শুভেচ্ছা আপা, ভালো থাকুন, শুভেচ্ছা আপনাকে। আর সাথে আছেন অপার মুগ্ধতায় শুনছি, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, সাথে যুক্ত আছেন। এবারে আমি আরেকটি নিজের কবিতা পড়তে চাই, তারপরে অন্যদের কবিতা আবার যাব। পড়ছি সাফিয়া খন্দকার রেখার কবিতা প্রার্থনার মতো জনাব। এটি একটি প্রেমের কবিতা। ওই যে যেদিন বুঝতে পেলাম পর হয়েছিস, অন্য কারো বর হয়েছিস, ইচ্ছে হচ্ছিল 10 পাতা সিরিল খেয়ে জন্মের মতো ঘুমিয়ে যাই। মাতাল ঘুম জড়িয়ে রাখো মহাশূন্যের অলিক গল্পে, যেখানে প্রার্থনার মতো একা হয়ে গেছি, একা হয়ে গেছি। অবিশ্রান্ত বৃষ্টির গানে এক সন্ধ্যায় আবিষ্কার করলাম প্রতিটি নিঃশ্বাসের এক একটি গল্প আছে, প্রতিটি দীর্ঘশ্বাসের চমৎকার একটি গল্প আছে, প্রতিটি দীর্ঘশ্বাসের ভিতরে একটি কবিতা লুকিয়ে আছে। যেটুকুন বেঁচে থাকা সেইটুকুন শব্দের জন্ম, শব্দ ভেঙে শব্দের বহুরূপ। মনে মনে তোকে ডেকে বললাম, ঈশ্বর দেখবি, ভালোই হয়েছে। নিজেকে আবিষ্কার করার নাম মূলত ঈশ্বর। ভালোই হয়েছে গন্তব্যে সাময়িক বাধা হয়ে দাঁড়ালেও নৈঃশব্দের অন্ধকারে ঘরে ফেরার আর কোনো তাড়া নেই। আজ আমি জল হয়েছি, পাখি হয়েছি, শামুক দিনীলিপি পিছনে ফেলে নির্দ্বিধায় হেঁটে যাই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরের দিকে, যেখানে মুগ্ধতা খুঁজে নেয় আমাকে। তারা বলে পথের কথা মনে রাখতে নেই। অজস্র অস্তগামী সূর্য রোদ্দুরের কথা মনে রাখেনি। হাঁটছি, দেখতে পাচ্ছি অদূরে হাত বাড়িয়ে জীবনবাবু তার ঠোঁট নাড়ছে। হ্যাঁ, আমাকেই বলছে, তোমাকে দেখার মতো চোখ নেই, তবু গভীর বিস্ময়ে আমি টের পাই তুমি আজও এই পৃথিবীতে রয়ে গেছো। কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ, বহুদিন থেকে শান্তি নেই, বহুদিন থেকে শান্তি নেই, বহুদিন থেকে শান্তি নেই। পাখির মতন কোন হৃদয়ের তরে পাখিও নেই। মানুষের হৃদয়কে না জাগালে তাকে ভোর পাখি অথবা বসন্তকাল বলে। চোখ না এড়ায় তবু অকস্মাৎ কখনো ভোরের জনান্তিকে চোখ থেকে যায় আরো এক আভা। অদ্ভুত ভাবে রয়ে গেছিস, তবু হৃদয়ের নিজের জিনিস হয়ে তুই রয়ে গেছিস প্রার্থনার মতো জনান্তিকে। এটি একটি প্রেমের কবিতা ছিল।
অনেক ধন্যবাদ যারা সাথে যুক্ত রয়েছেন। সাথে আছেন রাজা, লিখছেন খুব ভালো হচ্ছে, শুনছি আর মুগ্ধ হচ্ছি, শুভকামনা থাকলো, ধন্যবাদ। সাথে রয়েছেন শব্দের সুতোয় গাঁথা জীবনের কবিতা উপভোগ করছি, অত্যন্ত ধন্যবাদ যতন দেবনাথ। সাথে থাকুন, আমরা আর আছি, আর হয়তো ২-৩টা কবিতা পড়তে পারবো। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আর হয়তো ২-৩টা কবিতা পড়বো। এবার আমি যে কবিতাটা এবার আমি পড়বো কবি প্রদীপ বালা আর একটি কবিতা। উনি আমার অত্যন্ত পছন্দের একজন কবি। আমি যে সময় রয়েছে এর মধ্যে আর কি ৩টে কবিতা পড়তে পারবো। তো এবার পড়ছি কবি প্রদীপ বালার একটি বিখ্যাত কবিতা, আকাশে ওড়ার স্বপ্ন ছিল যে মেয়েটার। কবিতার শিরোনাম। রেজাউল করিম রেজা সাথে আছেন, উনি ওনার মন্তব্যটা পড়ে আমি কবিতায় যাচ্ছি। উনি লিখেছেন, অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে। এই করোনাকালীন সময়ে এই ধরনের অনুষ্ঠান আমাদের ইমিউনিটি বাড়াতে সহযোগিতা করবে, শুভকামনা থাকলো। অনেক ধন্যবাদ রেজাউল করিম রেজা সাথে থাকার জন্য এবং প্রেরণামূলক মন্তব্য করার জন্য। এবারে পড়ছি কবি প্রদীপ বালার কবিতা, খুব বিখ্যাত কবিতা এটি ওনার, আকাশে ওড়ার স্বপ্ন ছিল যে মেয়েটার। কবিতার নাম। আকাশ দেখার স্বপ্ন ছিল মেয়েটার, ছোট থেকেই আকাশে পাখি হয়ে ওড়ার স্বাদ ছিল তার। মফস্বল থেকে শহরে এলো যেদিন, যে প্রথমবার কলেজ ক্যাম্পাসে সোনালি রোদ গায়ে এসে পড়েছিল, সে বুঝতে পারলো আকাশের অনেক কাছাকাছি আছে। কলেজ ক্যান্টিনে একটা ঝাঁকড়া চুলের ছেলে একদিন এসে বলল, হাই, সেই থেকে আলাপ। তারও নাকি স্বপ্ন আকাশ হওয়ার, মুখে রবীন্দ্রনাথ, দীনবন্ধুদের গান, চোখে একরাশ বিপ্লব, সমাজ বদলের স্বপ্ন। মফস্বলের মেয়েটা ঘোর কাটে না, সে ভাবল এই বুঝি তার এক আকাশ, এই আকাশেই ডানা মেলে দেয়া যায় নিশ্চিন্তে, উদ্দাম যত্রতত্র। একদিন সন্ধ্যাবেলায় ছেলেটি এসে বলল, চল, তোকে আজ আকাশ দেখাবো আমার ফ্ল্যাটের ছাদ থেকে। তোর ফ্ল্যাটের ছাদের আকাশ বুঝি আমার থেকে আলাদা? খিলখিলে হেসে সানন্দে রাজি হয়ে গেল মেয়েটি। শহরের শহরের সবচেয়ে উঁচু ফ্ল্যাটের ছাদে নিয়ে গেল তাকে। সেখানে ছেলেটির আরো দুজন বন্ধু অপেক্ষা করছে। তারপর তারপর সারা রাত মেয়েটি চিত হয়ে শুয়ে আকাশ। ভোরবেলা যখন তাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিল তিনজন, সে শেষ চেষ্টা করেছিল উড়ে আকাশ ছোঁয়ার, পারেনি। তার বদলে পরদিন খবরের কাগজের প্রথম পাতার খবর হয়ে গেল মেয়েটি। আর পরের কদিন শহর ভেঙে পড়ল, রাস্তায় মিছিল, মিটিং, পথ অবরোধ, রচানি, এর দোষ সব দেখা হলো। তারপর এক সময় খবরের পাঁজরে এলো আইপিএল, পুজো পার্বণ, ঈদ, মহরম, সান্তাক্লজ, ভোট গ্রহণ, যুগ জুড়ে সেলফি, নতুন পক্ষের বাহারি লাইক, দামিনী, নির্ভয়া। কেউ কি নাম ছিল মেয়েটির মনে নেই। আইনের দরজায় দরজায় ঘুরে ক্লান্ত মেয়েটির বাপ একদিন সেই ছাদ থেকে উড়িয়ে দিল ধুলো পড়ে যাওয়া সমস্ত খবরের কাগজ। আর লজ্জাহীন এক শহর দেখলো
আর লজ্জাহীন এক শহরে দেখলো বেঁচে থাকতে যে মেয়েটা পাখি হয়ে আকাশে উঠতে পারেনি, আজ রকম খবর হয়ে উঠছে সে, উঠছে সে আকাশে, ভীষণ ভাবছে, ভীষণ ভাবে উঠছে মেয়েটি, আকাশে উঠছে। মন খারাপ করা কবিতা। এ ধরনের কবিতায় এ ধরনের কবিতা পড়ার পরে আর আবার নিজেরই আমি ভাষাহীন হয়ে যাই। আপনারা আছেন তাদের জন্য অনেক শুভকামনা এবং শুভেচ্ছা, যারা এতক্ষণ সাথে আছেন। বেদনার মহাকাশে রচিত হলো। আসলে সাথে আছেন বিশাখা দত্তা, লিখেছেন দারুণ, অত্যন্ত ধন্যবাদ। তো আসলে এই ধরনের কবিতা আসলে বেদনা সৃষ্টি করে এবং অহরহ আমাদের সাথে ঘটছে এই ধরনের যে বিষয়গুলি কবি তার অনেক হৃদয় ছোঁয়া লিখেছেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি আর দুটো কবিতা পড়ে আজকের লাইভ শেষ করব। প্রতিভা প্রকাশকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর আয়োজনের জন্য, এবং তারা অসাধারণ যে এই আয়োজন করেছেন, এটি মূলত সত্যি এটি দাবি। আমি যে দুটি কবিতা পড়ব এখন, এই দুটি কবিতার বিষয়ভিত্তিক কবিতা, এটি হলো ভাষা আন্দোলনের উপর লেখা কবি সৃজন সেনের খ্যাত কবিতা মাতৃভূমির জন্য। এটি পড়ব এবং শেষ কবিতাটি পড়ব আমি হাবিবুল্লাহ সিরাজি, বাংলা একাডেমির মহাপরিচালক, যিনি কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন, তার একটি কবিতা দিয়ে আজকের লাইভ শেষ করব। এখন পড়ছি কবি সৃজন সেনের কবিতা মাতৃভূমির জন্য। কবি সৃজন সেনের বিখ্যাত কবিতা মাতৃভূমির জন্য। এটা মূলত ২১-এর কবিতা, কিন্তু এই কবিতাটি আমার অত্যন্ত পছন্দের, এটি আমি লাইভে সাধারণত পড়ি। একটি দীর্ঘ কবিতা। আমার বয়স ততই বা ৪ কিংবা ৫, অথচ আমার স্মৃতিতে আজও আমার স্মৃতিকে আজ অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাশ কালো ধোঁয়া। কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে বলে ছোটা চড়ছিল। তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছ, টিনের চালওয়ালা গোপা বেড়ার ঘর, পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছিলাম আমার মাতৃভূমি, জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে এক দিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্য। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই গাছগুলাতে সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায়। আমাদের বাক্সপ্যাকটা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধ্যাবেলা শিদা স্টেশনে, তারপর ঘোড়ার গাড়ি।
ঘোড়ার গাড়িতে চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের ৩.৫ হাত চওড়া এক অন্ধ গলি। সেই গলির ১১-র ২ নম্বর বাড়িতে একটি ঘর। সেই ঘরেই দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দী আমি, যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো রস খাইলো ভার বাংলা দিল না, বাঙালো রস খাইলো ভার ভাঙিলো পয়সা দিল না। সেই আমি চারদিকের ওই চিৎকারের ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠি, ঠিক তখনই আমার জন্মভূমিকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম গুলি চলছে, গুলি। বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চলে গাইছিল, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠেছি কেতাদুরস্ত এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়িতে আমরা এসেছি তখন কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করেন। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামে, কোম্পানির অভিভাবক, এক বহু কোম্পানি, সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বেশি মুনাফা, অধিকতর বেশি পরামর্শ, কমিশন ইত্যাদি ইত্যাদি। আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি, আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরা এখন শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না। মাতৃভাষার কয়েকটা লাইন আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা এখন একান্তই বিদেশি ভাষা। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সাথে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরে কোনো ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই। আমি যেন শিকড়ে বিদেশি, আমার কোনো মাতৃভাষা নেই, আমার কোনো মাতৃভূমি নেই। আমি যেন এক শিকড়ে বিহীন চিরবিদেশী। সৃজন সেনের এই কবি পড়তে গেলে মূলত আমি অনেক ইমোশনাল হয়ে যাই এবং আমার কণ্ঠ ধরে আসে। ভাষা যত করছে এটি আমার কাছে শ্রেষ্ঠ। সিলা ইসলাম লিখেছেন দারুণ একখানা চিঠির আবৃত্তি শুনতে চাই। শিহাব শাহীন। আচ্ছা, চিঠি অসাধারণ মধ্যে শুনলাম। চিঠি আগামী লাইভে শোনাবো আপনাকে শিহাব শাহীন। অনেক ধন্যবাদ। অর্থ সম্মিলিত হলাম, ধন্যবাদ। চিঠির জন্য অনুরোধ করেছেন। আমি মন্তব্যটি আগে দেখিনি, তাহলে হয়তো একটা চিঠি
পড়া যেত। এখন আমি একদম প্রোগ্রামের আজকে লাইভের শেষের দিকে চলে এসেছি। আমি শেষ করতে চাচ্ছি আমাদের প্রিয় কবি, প্রিয় মানুষ কবি হাবিবুল্লাহ সিরাজীকে উৎসর্গ করে তারই একটি কবিতায় দিয়ে শেষ করব। আমাদের বাংলা একাডেমির পরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, যিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছে। কবির আসলে কোনো কবিরা মরেন না, কবিদের মৃত্যু নেই। তারা মৃত্যুর তারা দেহত্যাগ করে নতুন করে আবার বেদের ভেতরে তাদের ভেতরে। তো আবৃত্তি করছি কবি হাবিবুল্লাহ সিরাজীর কবিতা আমি অপেক্ষা করেছি। এটি উনি বঙ্গবন্ধুকে, আমাদের জাতির পিতা, আমাদের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে এই কবিতাটি লিখেছিলেন। তো আমি সেই কবিতাটি দিয়ে আমার আজকের লাইভ শেষ করব। কবিতার শিরোনাম আমি অপেরেছি, কবি হাবিবুল্লাহ সিরাজী। আমি তাকে দেখার জন্য 1920 সালে টুঙ্গিপাড়া গিয়েছিলাম। প্রাণময় উজ্জ্বল দিন মার্চ মাসের 17 তারিখ। জোর ছিল আর আকাশ দেখছিল চোদের দুর্দান্ত সাহসে দোল খাওয়া পাটের ডগা। নৌকায় ও হাঁটা পথে জেলা ফরিদপুর থেকে মহাকুমা গোপালগঞ্জ যেতে যেতে আমাকে ব্রিটিশ ভারতের মানচিত্র শেখাচ্ছিল ঘরের চালের পচা খড়, প্রকৃতির মগ্ন মায়া ছুঁয়ে ছিলাম। বাংলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে এক নাম, শেখ মুজিবুর রহমান। আমি তাকে দেখার জন্য বেকার হোস্টেলের সম্মুখে অপেক্ষা করেছিলাম, প্রতীক্ষা করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমপাতার আলো ছায় মিছিলে ছিলাম, মেডিকেল কলেজের সামনের রাস্তায়, জেলখানার দরজায় দাঁড়িয়ে থেকেছি পর বছর। রোজ গার্ডেন থেকে প্রতিটি ল্যাম্পপোস্ট স্পর্শ করেছি দিনের সূর্য, রাতের তারা, সাক্ষী রেখে হেঁটেছি পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত। পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত গতিবিধি লক্ষ্য রেখেছি ময়দান ও মাইক্রোফোনের। তাকে দেখার জন্য একে একে দফাগুলো পাঞ্জাবির বুক পকেট থেকে বের করে মেলে ধরেছি। আগরতলা ষড়যন্ত্র মামলাকে বানিয়েছি মশাল মিছিলের শিখা। 69 রেসকোর্সে একজন বঙ্গবন্ধু রক্তের শপথ উচ্চারণ করলে তাকে দেখার জন্য আমি মাথা উঁচু করলাম। আমি তাকে দেখার জন্য মহাকাশের নিচে দাঁড়িয়েছিলাম। আমি তাকে দেখার জন্য সৌরমণ্ডলে দাঁড়িয়েছিলাম। আমি তাকে দেখার জন্য পৃথিবীতে দাঁড়িয়েছিলাম। আমি তাকে দেখার জন্য বাংলাদেশে দাঁড়িয়েছিলাম। আমি তাকে দেখার জন্য ঢাকা শহরে দাঁড়িয়েছিলাম। আমি তাকে জন্য দাঁড়িয়েছিলাম। আমি তাকে দেখার জন্য
32 নম্বরে দাঁড়িয়েছিলাম একজন মানুষ দেখার জন্য। 1975 সালের 15 আগস্ট উষালগ্নে রক্তের গম্বুজের সম্মুখে আমি অপেক্ষা করেছি। 15 আগস্ট 1975 সালে উষালগ্নে রক্তের গম্বুজের সম্মুখে আমি অপেক্ষা করেছি তাকে দেখার জন্য। আমি অপেক্ষা করেছি। এই সৃষ্টি পৃথিবী সমান আয়ু নিয়ে বেঁচে থাকবে। কবি হাবিবুল্লাহ সিরাজি থাকবেন তার অমর অজেয় কবিতার ভিতরে। এই কবিতাটি উনি লিখেছিলেন বঙ্গবন্ধুকে নিবেদন করে কোন এক 17 মার্চ তার জন্মদিনে। তো এই কবিতাটি দিয়ে আমি আজকের এই লাইভ শেষ করলাম। প্রতিভা প্রকাশের সঙ্গে যারা এতক্ষণ যুক্ত ছিলেন এবং যারা শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাথে ছিলেন দিয়া রয়, বিশাখা গুপ্তা ছিলেন, বিশাখা দাশগুপ্তা ছিলেন, যতন দেবনাথ ছিলেন, শিলা ইসলাম ছিলেন। শুরু থেকেই যারা সঙ্গে যুক্ত ছিলেন তাদের সময় সাথে দিয়েছেন, উৎসাহ প্রেরণা দিয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমরা একটি ক্রান্তি কাল অতিক্রম করছি এবং এটা বেশ দীর্ঘ সময়। আমরা কেউ জানি না পৃথিবী থেকে এই এই যে মহামারী এটি কবে যাবে। আমরা থাকবো না তাও জানি না। মৃত্যু সবসময় আমাদের একদম কাছে, খুব কাছে। তারপরও এই মহামারী এসে আমাদের স্মরণ করিয়ে দিয়ে গেছে যে আমরা আসলে কতটা অসহায়। আমরা মূলত মানুষ মানুষের কাছে থাকি, মানুষ ভালোবাসি এবং মানুষের সঙ্গে থাকি। এই বলে আমি আজকের প্রতিভা প্রকাশের আয়োজনে যে লাইভ এটি শেষ করলাম। এটি ছিল কবির কবিতা পাঠ 58। কালকে হয়তো আরেকজন কবি আবার আপনাদের সাথে থাকবেন। সবাই যুক্ত থাকবেন প্রতিভা প্রকাশের সঙ্গে। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রতিভা প্রকাশের সঙ্গে থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।